রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। সন্ত্রাসী শত্রুর বিরুদ্ধে ইরানের বিজয়ের প্রতিধ্বনি শীঘ্রই শুনবে বিশ্ব। ইরানের হামলা না চালানোর জন্য শত শত কোটি ডলার ছাড় করবে আমিরাত। ইরান প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের। এবং ইসরায়েলি নৌবাহিনীর সাবেক কমান্ডার এলিয়েজার মারোম সম্প্রতি ইসরায়েলি সংবাদপত্র মারিফকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ। ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, খুব শিগগিরই বিশ্ব ইরানের বিজয়ের প্রতিধ্বনি এবং আগ্রাসী ও সন্ত্রাসী শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের সাফল্যের বার্তা শুনতে পাবে। তিনি এই মন্তব্য করেন শহীদ মেজর জেনারেল গোলাম আলী রশিদ এবং তার ছেলে আমিন আব্বাস রশিদের শাহাদাতের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পাঠানো বার্তায়। শুক্রবার সন্ধ্যায় দেশফুলে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে তার বার্তা পাঠ করা হয়। 2016 সালে ইসলামী বিপ্লবের শহীদ নেতা সৈয়দ আলী খামেনি শহীদ জেনারেল গোলাম আলী রশিদকে খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার হিসেবে নিয়োগ দেন এবং শাহাদাতের আগ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। 2025 সালের 13 জুন ইসরায়েলের আগ্রাসনে জেনারেল রশিদ ও তার ছেলে নিহত হন। বার্তায় মেজর জেনারেল আবদুল্লাহি বলেন, জেনারেল রশিদের শাহাদাত নিঃসন্দেহে জাতির জন্য এক বড় ক্ষতি ছিল, তবে এটি আবারও বিশ্বের সামনে ইসলামী ইরানের প্রতিরোধ ক্ষমতা, জাতীয় শক্তি এবং সামরিক সক্ষমতার প্রমাণ তুলে ধরেছে। তিনি বলেন, দুর্বল ও হিংস্র শত্রুরা ভেবেছিল যে ইরানের সামরিক মেধা ও কৌশলগত পরিকল্পনার স্থপতিদের শারীরিকভাবে হত্যা করে তারা দেশের প্রতিরক্ষার সংকল্পে ফাটল ধরাতে পারবে, কিন্তু তারা বুঝতে পারেনি যে শহীদ রশিদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞান, অভিজ্ঞতা এবং কৌশলগত চিন্তার এক সমৃদ্ধ উত্তরাধিকার রেখে গেছেন। আবদুল্লাহি আরো বলেন, বর্তমানে সশস্ত্র বাহিনীর কমান্ডাররা সেই একই পথ নির্দেশনা অনুসরণ করে শত্রুর জটিল হাইব্রিড ও কগনিটিভ যুদ্ধ মোকাবেলা করছেন এবং তৃতীয় পবিত্র প্রতিরক্ষা বুদ্ধিমত্তার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন। তিনি দেশের সমুদ্র, স্থল ও আকাশ সীমায় নিয়োজিত প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সাহসিকতার প্রশংসা করে বলেন, তারা আমরাই পারি চেতনা এবং আধুনিক দেশীয় প্রযুক্তি নির্ভর সামরিক সরঞ্জাম ব্যবহার করে সক্রিয় প্রতিরোধ ও জাতীয় মর্যাদার প্রতীক হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা চুক্তি আগের যে কোনো সময়ের তুলনায় কাছাকাছি পৌঁছেছে বলে উভয় পক্ষের বক্তব্যে ইঙ্গিত মিললেও পরিস্থিতি এখনো অত্যন্ত উত্তেজনাপূর্ণ। আজ ভোরে যুক্তরাষ্ট্র দাবি করেছে যে ইরান প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে একাধিক ড্রোন হামলার চেষ্টা চালায় এবং মার্কিন বাহিনী সেগুলো সফলভাবে ভূপাতিত করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে এবং যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী বাণিজ্যিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করছে। তবে ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডই এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে অস্থিতিশীল করেছে। এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় চলমান আলোচনার ফল হিসেবে প্রস্তাবিত ইসলামাবাদ সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার দ্বার প্রান্তে রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানান, সম্ভাব্য চুক্তির আওতায় ইরানের বন্দরগুলোর উপর আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে অন্তর্ভুক্ত রয়েছে। আরাকচির মতে, ওমানের সহযোগিতায় ইরান ভবিষ্যতেও এই গুরুত্বপূর্ণ জলপথের উপর নিয়ন্ত্রণ বজায় রাখবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন যে ইরান তার পারমাণবিক অবকাঠামো ধ্বংস করবে না এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে হস্তান্তরের পরিবর্তে দেশীয়ভাবে এর ঘনত্ব কমানোর পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন যে যুক্তরাষ্ট্রের হামলার কারণে হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে। একই সময় তিনি সতর্ক করে দেন যে যুদ্ধ অবসানের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং আলোচনায় যুক্তরাষ্ট্রের অবস্থান বারবার পরিবর্তিত হওয়ায় তেহরান সতর্ক অবস্থান বজায় রেখেছে।
রেখেছে। এদিকে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে দাবি করেছে যে সাম্প্রতিক সংঘাতের পর ইরান আগের যে কোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী ও সক্ষম হয়ে উঠেছে। বাহিনীটির মতে দেশটি এখন সর্বোচ্চ সামরিক প্রস্তুতি ও প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছে এবং যে কোনো আগ্রাসনের জবাবে তাৎক্ষণিক ও কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। তেলের বাজারও পরিস্থিতির দিকে নিবিড় নজর রাখছে। সম্ভাব্য সমঝোতার অগ্রগতির খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে, কারণ বিনিয়োগকারীরা আশা করছেন যে ভবিষ্যতে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে উন্মুক্ত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে। তবে ইউরেনিয়াম মজুদ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং চূড়ান্ত রাজনৈতিক সমঝোতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনও উভয় পক্ষের মধ্যে উল্লেখযোগ্য মতপার্থক্য রয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাত ইরানের জন্য আটকে থাকা বিপুল পরিমাণ অর্থ ছাড় করতে সম্মত হয়েছে বলে একাধিক সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে এই অর্থ ছাড়ের বিষয়টি এমন এক সময় সামনে এসেছে যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ অবসান এবং সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে চলমান আলোচনার শেষ পর্যায়ে চলছে। কূটনৈতিক সূত্রগুলোর মতে এই বৃহত্তর সমঝোতার অংশ হিসেবে বিদেশি ব্যাংকগুলোতে মার্কিন নিষেধাজ্ঞার কারণে আটকে থাকা ইরানের কয়েক দশক ধরে বিলিয়ন ডলারের তেল আয়ও মুক্ত করার বিষয়টি আলোচনায় রয়েছে। রয়টার্সের সঙ্গে কথা বলা দুই আঞ্চলিক সূত্র জানিয়েছে ইউএই মোট $10 বিলিয়ন ছাড় করতে রাজি হয়েছে, যার মধ্যে $3 বিলিয়ন বেশি ইতোমধ্যে ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে অবগত আরও দুটি সূত্রের দাবি মোট অর্থের পরিমাণ $20 বিলিয়ন পর্যন্ত হতে পারে। তাদের মতে ইরানের পক্ষ থেকে ইউএইর বিরুদ্ধে হামলা বন্ধ রাখার বিনিময়ে এই সমঝোতা হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র আরও জানিয়েছে প্রথম কিস্তি হিসেবে $3 বিলিয়ন ইতোমধ্যেই ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ শুধু ইরানের অর্থনৈতিক চাপ কমাতেই সহায়তা করবে না, বরং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এটি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনায় আস্থার পরিবেশ তৈরি করবে বলে মনে করা হচ্ছে। যদিও ইউএই ও ইরানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি, তথাপি খবরটি আঞ্চলিক কূটনীতিতে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, যদি এই অর্থ ছাড় এবং বৃহত্তর সমঝোতা বাস্তবায়িত হয় তাহলে তা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এদিকে সংযুক্ত আরব আমিরাত কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সেই সব প্রতিবেদনের কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছে, যেখানে দাবি করা হয়েছিল যে ইরানে অর্থ স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে $3 বিলিয়ন সম্পর্কিত অভিযোগও অন্তর্ভুক্ত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে এসব দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তারা স্পষ্ট করে জানিয়েছে ইরানের কোনো স্থগিত বা জব্দকৃত অর্থ সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে কখনোই মুক্ত, স্থানান্তর বা কোনোভাবে সহায়তা করা হয়নি। মন্ত্রণালয় আরও আহ্বান জানিয়েছে যে গণমাধ্যমগুলো যেন সঠিকতা বজায় রাখে, কেবলমাত্র সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের উপর নির্ভর করে এবং যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য বা ভিত্তিহীন অভিযোগ প্রকাশ ও প্রচার থেকে বিরত থাকে। ইসরায়েলি নৌবাহিনীর সাবেক কমান্ডার এলিয়েজার মারোম সম্প্রতি ইসরায়েলি সংবাদপত্র মারিফকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি স্বীকার করেন যে ইরানের সীমিত মাত্রার ক্ষেপণাস্ত্র হামলাও ইসরায়েলের ভেতরে ব্যাপক ক্ষতি করতে সক্ষম হয়েছে এবং এই ক্ষতির পরিমাণ অত্যন্ত বিশাল বলে উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী এই ক্ষতির একটি বড় অংশ সাধারণ জনগণের কাছ থেকে গোপন রাখা হচ্ছে, যা সামরিক সেন্সরশিপের কারণে প্রকাশ পাচ্ছে না। মারুম আরও সতর্ক করে বলেন, ইরান বর্তমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের গতি অত্যন্ত দ্রুতভাবে বাড়িয়ে চলেছে, যা ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে। তার মতে ইরানের এই সামরিক অগ্রগতি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করছে এবং কৌশলগত ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি আগ্রাসনের জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলায় উত্তর অধিকৃত ফিলিস্তিনের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি করা হয়। এর ফলে অঞ্চলটিতে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে এবং দুই পক্ষের মধ্যে সংঘাতের ঝুঁকি বেড়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ অনেক ক্ষয়ক্ষতির তথ্য সামরিক গোপনীয়তার আওতায় রাখছে বলে অভিযোগ রয়েছে, যা জনমনে বিভ্রান্তি ও প্রশ্নের জন্ম দিচ্ছে। সমালোচকদের মতে এই ধরনের তথ্য গোপন করার উদ্দেশ্য হলো জনমনে মনোবল বজায় রাখা এবং নিজেদের কৌশলগত অবস্থানকে শক্তিশালী দেখানো। সব মিলিয়ে
মিলিয়ে মারুমের বক্তব্য এবং সাম্প্রতিক ঘটনাবলী মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন ক্ষেপণাস্ত্র সক্ষমতার এই প্রতিযোগিতা ভবিষ্যতে আরও বড় আকারের সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে এবং পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি একটি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে দাবি করেছে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের একজন অত্যন্ত প্রভাবশালী এবং দীর্ঘদিনের ঘনিষ্ঠ উপদেষ্টা 2015 সাল থেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সক্রিয় যোগাযোগ ও সহযোগিতায় যুক্ত রয়েছেন। প্রতিবেদনে বলা হয়, ওই উপদেষ্টার রাজনৈতিক অবস্থান ও বক্তব্য প্রথমবার ইসরায়েলি নিরাপত্তা মহলের নজরে আসে 2007 সালে, যখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন কূটনৈতিক ইস্যুতে তার অবস্থানকে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করতে শুরু করে। এরপর ধীরে ধীরে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয় এবং 2015 সালকে এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে উল্লেখ করা হয়, যখন কথিতভাবে সম্পর্ক উন্নয়নের কাজ আরও সুসংগঠিত ও গভীর পর্যায়ে প্রবেশ করে। তাসনিম নিউজের উদ্ধৃত নিরাপত্তা সূত্র দাবি করে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ নিরাপত্তা ইউনিট, যাকে মামাদ নামে উল্লেখ করা হয়েছে, প্রথমে এই উপদেষ্টাকে শনাক্ত করে এবং তার সম্ভাব্য প্রভাব ও কৌশলগত গুরুত্ব মূল্যায়ন করে। এরপর ওই ইউনিট তার সঙ্গে সম্পর্ক স্থাপন, যোগাযোগ বৃদ্ধি এবং ধীরে ধীরে তার রাজনৈতিক অবস্থানকে প্রভাবিত করার প্রক্রিয়া শুরু করে বলে অভিযোগ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, ওই প্রক্রিয়া এক পর্যায়ে কেবল কূটনৈতিক যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার এবং আস্থাভিত্তিক সম্পর্ক গড়ে তোলার দিকে অগ্রসর হয়। নিরাপত্তা সূত্রের ভাষ্য অনুযায়ী 2018 সালের দিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এই ফাইলের দায়িত্ব গ্রহণ করে এবং তখন থেকে সরাসরি যোগাযোগ ও ব্যবস্থাপনার দায়িত্ব তাদের হাতে চলে যায়। মোসাদ এই সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ও সংবেদনশীল পর্যায়ে নিয়ে যায় বলে দাবি করা হয়, যেখানে নিয়মিত যোগাযোগ, তথ্য বিনিময় এবং কৌশলগত আলোচনার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। এই প্রতিবেদন এমন এক সময় প্রকাশিত হয়েছে যখন মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর মধ্যে রাজনৈতিক ও নিরাপত্তা উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক প্রকাশ্যে উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে, বিশেষ করে কূটনৈতিক স্বীকৃতি ও অর্থনৈতিক সহযোগিতার পর থেকে। তবে এই সম্পর্ক এখন আর শুধু কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নেই, বরং সামরিক, প্রযুক্তিগত এবং গোয়েন্দা সহযোগিতার দিকেও বিস্তৃত হচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে। মে মাসের শুরুতে ফিনান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত বা উত্তেজনার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে উন্নত অস্ত্র ব্যবস্থা স্থানান্তর করেছে, যার মধ্যে রয়েছে আয়রন বিম লেজার প্রতিরক্ষা ব্যবস্থার একটি সংস্করণ এবং ড্রোন শনাক্তকরণে ব্যবহৃত স্পেকট্রো নামের একটি প্রযুক্তি প্ল্যাটফর্ম। ওই প্রতিবেদনে আরও বলা হয়, এসব প্রযুক্তি মোতায়েনের সময় আমিরাতের ভূখণ্ডে কয়েকজন ইসরায়েলি সামরিক কর্মী উপস্থিত ছিলেন, যারা সরাসরি সিস্টেম পরিচালনা ও সহায়তার কাজে যুক্ত ছিলেন। এই তথ্য প্রকাশের পর আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়, কারণ এটি মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা কাঠামোতে নতুন ধরনের সহযোগিতা এবং উপস্থিতির ইঙ্গিত দেয়, যা দীর্ঘদিন ধরে গোপন বা সীমিত পর্যায়ে ছিল বলে ধারণা করা হতো। এরপর একই মাসে i24 নিউজ যুক্তরাষ্ট্রের বরাতে জানায় যে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল একটি যৌথ বিনিয়োগ তহবিল গঠনের দিকে এগুচ্ছে, যার উদ্দেশ্য হবে অস্ত্র প্রযুক্তি উন্নয়ন, বিশেষ করে অ্যান্টি ড্রোন সিস্টেম, আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি এবং আধুনিক নিরাপত্তা সমাধানে বিনিয়োগ বৃদ্ধি করা। এই ধরনের উদ্যোগকে দুই দেশের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্বের একটি নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে, যা শুধু প্রযুক্তি বিনিময় নয়, বরং যৌথ উন্নয়ন ও উৎপাদন ব্যবস্থার দিকেও ইঙ্গিত করে। একই সময় ইসরায়েলি চ্যানেল 12 দাবি করে যে আবুধাবি এখন মাঠ পর্যায়ে কার্যকর সহযোগিতা বা অপারেশনাল কোঅপারেশনের দিকে অগ্রসর হয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতকে বর্তমানে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ আরব অংশীদার হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যের প্রচলিত রাজনৈতিক অবস্থানকে নতুনভাবে ব্যাখ্যা করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে, যেখানে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ধীরে ধীরে প্রকাশ্য ও প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে। একই প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধকালীন সময়ে সংযুক্ত আরব আমিরাতে একটি গোপন সফর করেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়, যা পরে আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়। ইসরায়েলি সংবাদপত্র মারিফ জানায়,
ওই সফরের সময় তিনি শুধু সরকারি বৈঠকেই সীমাবদ্ধ ছিলেন না, বরং অতিরিক্ত রাজনৈতিক ও কৌশলগত আলোচনাতেও অংশ নেন, যার কিছু অংশ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এসব তথ্য মধ্যপ্রাচ্যের কূটনৈতিক বাস্তবতায় নতুন প্রশ্ন এবং বিতর্ক তৈরি করেছে, বিশেষ করে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি ও পরোক্ষ উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে তাসনিমের এই ধরনের প্রতিবেদন এবং অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য একত্রে বিচার করলে একটি জটিল ভূরাজনৈতিক চিত্র ফুটে ওঠে, যেখানে গোপন যোগাযোগ, সামরিক সহযোগিতা এবং কৌশলগত জোট ধীরে ধীরে প্রকাশ্যে আসছে বা আংশিকভাবে দৃশ্যমান হচ্ছে। তারা বলছেন, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো একদিকে নিরাপত্তা হুমকি মোকাবেলা, ড্রোন প্রযুক্তি ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য উন্নত প্রযুক্তির দিকে ঝুঁকছে, অন্যদিকে বড় শক্তিগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। ইসরায়েলের দিক থেকে এই ধরনের সহযোগিতা তাদের আঞ্চলিক কৌশল সম্প্রসারণ এবং নিরাপত্তা অংশীদার বৃদ্ধি করার অংশ হিসেবে দেখা হয়, বিশেষ করে ইরানকে কেন্দ্র করে নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে। তবে এসব সহযোগিতা মুসলিম বিশ্বে এবং আঞ্চলিক রাজনৈতিক মহলে বিতর্কের জন্ম দিচ্ছে, কারণ অনেকে এটিকে প্রচলিত রাজনৈতিক অবস্থান থেকে একটি বড় পরিবর্তন হিসেবে দেখছেন। একই সঙ্গে ইরান এই ধরনের সম্পর্ককে নিজের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে ব্যাখ্যা করে থাকে এবং এই ধরনের প্রতিবেদন তাদের অবস্থানকে আরো কঠোর করে তোলে। সামগ্রিকভাবে তাসনিমের এই প্রতিবেদন এর সঙ্গে যুক্ত গোয়েন্দা দাবিসমূহ এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা ও কূটনৈতিক পরিবেশকে আরও জটিল ও সংবেদনশীল করে তুলেছে, যেখানে আস্থা, প্রতিযোগিতা এবং কৌশলগত সহযোগিতা একই সঙ্গে চলমান রয়েছে এবং ভবিষ্যতের আঞ্চলিক স্থিতিশীলতার উপর এর গভীর প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। জাতিসংঘ আবারও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে পরিচালিত তাদের মানবাধিকার তদন্ত প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে সংস্থাটির কোনো সন্দেহ নেই। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিকের দেয়া এই মন্তব্য বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিক্রিয়া হিসেবে বিবেচিত হচ্ছে, বিশেষ করে যখন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নেতাকর্মী ও সমর্থকরা দীর্ঘদিন ধরে জাতিসংঘের প্রতিবেদনের বিভিন্ন তথ্য এবং উপসংহারকে চ্যালেঞ্জ করে আসছেন। তখন জাতিসংঘের এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে তাৎপর্য সৃষ্টি করেছে। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত হয়। কয়েক সপ্তাহব্যাপী আন্দোলন, সংঘর্ষ, দমনপীড়ন এবং ব্যাপক প্রাণহানির মধ্য দিয়ে শেষ পর্যন্ত 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নাটকীয় পরিবর্তন আসে এবং আন্তর্জাতিক মহল ঘটনাটিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় একটি স্বাধীন অনুসন্ধান পরিচালনা করে। সেই অনুসন্ধানের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আন্দোলন চলাকালে প্রায় 1400 মানুষ নিহত হয়েছেন এবং ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এই প্রতিবেদন প্রকাশের পর থেকেই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা এর বিরুদ্ধে অবস্থান নেন। তাদের দাবি ছিল প্রতিবেদনে উল্লেখ করা হতাহতের সংখ্যা বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং বিভিন্ন অভিযোগ যাচাই বাছাই ছাড়া অন্তর্ভুক্ত করা হয়েছে। আওয়ামী লীগের সমর্থকরা আরও অভিযোগ করেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মহল আন্তর্জাতিক সংস্থাগুলোকে বিভ্রান্ত করেছে। তবে জাতিসংঘের সাম্প্রতিক বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে যে সংস্থাটি এখনও তাদের অনুসন্ধানী প্রতিবেদনের ওপর পূর্ণ আস্থা রাখছে। ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে যে প্রশ্ন তোলা হচ্ছে এবং ভারতীয় কিছু গণমাধ্যমে শেখ হাসিনার পক্ষ থেকে জাতিসংঘে পাঠানো একটি চিঠির খবর প্রকাশিত হয়েছে, সে বিষয়ে জাতিসংঘের অবস্থান কি? উত্তরে স্টিফেন দুজারিক সংক্ষিপ্তভাবে বলেন, প্রতিবেদনটি মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের সহকর্মীরা প্রস্তুত করেছেন এবং সেটি নিয়ে সন্দেহ করার মতো কোনো কারণ জাতিসংঘের নেই। কূটনৈতিক ভাষায় দেয়া এই সংক্ষিপ্ত মন্তব্যকে অনেক বিশ্লেষক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন, কারণ জাতিসংঘ চাইলে বিষয়টি পর্যালোচনার কথা বলতে পারত অথবা ভিন্নমত বিবেচনার বিষয়টি উল্লেখ করতে পারত, কিন্তু সংস্থাটি তা না করে সরাসরি জানিয়েছে যে তারা তাদের নিজস্ব তদন্ত প্রতিবেদনের উপর আস্থা রাখে। ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই বার্তা গেছে যে জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোকে
জাতিসংঘ এখনও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। জুলাই আন্দোলনকে ঘিরে বাংলাদেশের অভ্যন্তরে যে রাজনৈতিক বিতর্ক রয়েছে, জাতিসংঘের এই অবস্থান সেটিকেও নতুন মাত্রা দিয়েছে। আন্দোলনের সমর্থকরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে আন্দোলনের সময় রাষ্ট্রীয় বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগের কারণে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছিল। তাদের মতে অভ্যুত্থান ছিল জনগণের স্বতঃস্ফূর্ত গণজাগরণ, যা দীর্ঘদিনের রাজনৈতিক সংকট, গণতান্ত্রিক অধিকার হরণ এবং দমনপীড়নের বিরুদ্ধে বিস্ফোরিত হয়েছিল। অন্যদিকে আওয়ামী লীগের সমর্থকরা বরাবরই দাবি করে আসছেন যে পরিস্থিতি ছিল অনেক বেশি জটিল এবং সহিংসতার জন্য শুধু সরকারকে দায়ী করা সঠিক নয়। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর একটি বড় অংশ শুরু থেকেই আন্দোলনের সময় সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোকে গুরুত্ব দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষকও সেই সময় বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। জাতিসংঘের প্রতিবেদন সেই উদ্বেগগুলোর অনেকাংশকেই প্রাতিষ্ঠানিক রূপ দেয়। বিশ্লেষকদের মতে জাতিসংঘের এই অবস্থান ভবিষ্যতে সম্ভাব্য আন্তর্জাতিক তদন্ত, বিচারিক প্রক্রিয়া কিংবা মানবাধিকার সংক্রান্ত আলোচনায় প্রভাব ফেলতে পারে। কারণ জাতিসংঘের কোনো অনুসন্ধানী প্রতিবেদন আন্তর্জাতিক আইনগত দলিল না হলেও তা আন্তর্জাতিক জনমত ও কূটনৈতিক অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক সময় এমন প্রতিবেদন পরবর্তী আন্তর্জাতিক তদন্ত কিংবা জবাবদিহিমূলক উদ্যোগের ভিত্তি হিসেবেও ব্যবহৃত হয়। অন্যদিকে ব্রিফিংয়ে বাংলাদেশের অর্থ পাচার এবং বিদেশে পাচার হওয়া সম্পদ প্রসঙ্গেও প্রশ্ন উত্থাপিত হয়। জবাবে স্টিফেন দুজারিক বলেন, বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার হয়ে যাওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যা। তিনি উল্লেখ করেন, এই ধরনের অর্থ পাচার উন্নয়নের পথে বড় বাধা সৃষ্টি করে এবং জনগণের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। জাতিসংঘের এই মন্তব্য বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিশেষ গুরুত্ব বহন করে। কারণ গত এক দশকেরও বেশি সময় ধরে অর্থ পাচার, দুর্নীতি এবং বিদেশে সম্পদ গড়ে তোলার অভিযোগ দেশের রাজনৈতিক আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও গবেষণা প্রতিবেদনে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যাওয়ার বিষয়টি বিভিন্ন সময়ে আলোচিত হয়েছে। যদিও এসব তথ্যের পরিমাণ ও উৎস নিয়ে বিতর্ক রয়েছে, তবুও অর্থ পাচারকে দেশের অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হয়। অর্থনীতিবিদদের মতে অবৈধভাবে বিদেশে অর্থ পাচার হলে দেশের বিনিয়োগ, কর্মসংস্থান এবং উন্নয়ন কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হয়। যে অর্থ দেশের শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসেবা বা অবকাঠামো উন্নয়নে ব্যবহৃত হওয়ার কথা তা বিদেশি ব্যাংক বা সম্পদে রূপান্তরিত হলে জাতীয় অর্থনীতি দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়ে। ফলে জাতিসংঘের মন্তব্য শুধু বাংলাদেশের জন্য নয়, উন্নয়নশীল বিশ্বের বহু দেশের জন্যই প্রাসঙ্গিক। বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় অর্থ পাচার বিরোধী পদক্ষেপকে অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়েছে। বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে, অতীতে বিদেশে পাচার হওয়া অর্থের উৎস অনুসন্ধান, দায়ীদের চিহ্নিতকরণ এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সেই সম্পদ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ জোরদার করতে হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ। কারণ আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা, অফশোর কোম্পানি, গোপন আর্থিক নেটওয়ার্ক এবং বিভিন্ন দেশের আইনি কাঠামো অতিক্রম করে সম্পদ উদ্ধারের কাজ সম্পন্ন করতে হয়। জাতিসংঘের বক্তব্যে মূলত দুটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে: মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি এবং অর্থনৈতিক অপরাধের জবাবদিহি। প্রথম ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, আন্দোলনের সময় প্রাণহানি ও সহিংসতার জন্য দায়ী কারা? আর দ্বিতীয় ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, জনগণের সম্পদ অবৈধভাবে বিদেশে সরিয়ে নেওয়ার সঙ্গে কারা জড়িত? উভয় ক্ষেত্রেই আন্তর্জাতিক সম্প্রদায় স্বচ্ছ তদন্ত, তথ্যভিত্তিক অনুসন্ধান এবং জবাবদিহিমূলক ব্যবস্থার উপর গুরুত্ব দিচ্ছে। পর্যবেক্ষকদের মতে বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অতীতের ঘটনাগুলো নিয়ে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে একটি গ্রহণযোগ্য সত্য অনুসন্ধান করা। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু প্রকৃত ঘটনা, প্রাণহানির সঠিক হিসাব এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সম্পর্কে নিরপেক্ষ অনুসন্ধানই দীর্ঘমেয়াদে জাতীয় ঐক্যমত গঠনে সহায়ক হতে পারে। একইভাবে অর্থ পাচারের অভিযোগগুলোর ক্ষেত্রেও রাজনৈতিক বক্তব্যের পরিবর্তে তথ্য প্রমাণ ভিত্তিক তদন্ত প্রয়োজন।
জাতিসংঘের সাম্প্রতিক অবস্থান থেকে পরিষ্কার যে আন্তর্জাতিক মহল এখনও জুলাই 2024-এর ঘটনাবলীকে গভীর গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে তারা উন্নয়ন, সুশাসন এবং জবাবদিহির সঙ্গে সম্পর্কিত অর্থ পাচারের বিষয়টিকেও সমান গুরুত্ব দিচ্ছে। ফলে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে এই দুটি প্রশ্ন আগামী দিনগুলোতে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার সম্ভাবনা রয়েছে। সবশেষে বলা যায়, জাতিসংঘের এই বক্তব্য শুধু একটি কূটনৈতিক প্রতিক্রিয়া নয়, এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাস, মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক জবাবদিহি এবং অর্থনৈতিক সুশাসন নিয়ে চলমান আন্তর্জাতিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। জুলাই গণ অভ্যুত্থান এবং তার পরবর্তী ঘটনাবলীকে ঘিরে বিতর্ক যতদিন থাকবে, ততদিন জাতিসংঘের এই অবস্থান দেশীয় ও আন্তর্জাতিক উভয় পর্যায়ে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।